গুড মর্নিং স্টুডেন্ট। আগের দিন আমরা মেঘ বৃষ্টি চ্যাপ্টারে অধ্যায়ে আমরা কি পড়েছিলাম? মেঘ কাকে বলে, মেঘের শ্রেণীবিন্যাস, মেঘ কিভাবে সৃষ্টি হয় ইত্যাদি বিষয়গুলা। আজ আমরা চলে যাব অধঃক্ষেপণ। মেঘ চ্যাপ্টারের দ্বিতীয় অংশ অধঃক্ষেপণ। দেখো, অধঃক্ষেপণ কি? অধঃক্ষেপণ কথাটির ইংরেজি অর্থ হলো প্রেসিপিটেশন। অর্থাৎ যদি আমরা এটাকে বাংলাটাকে যদি মানে সন্ধি বিচ্ছেদ করি, অধ আর ক্ষেপণ। অধ মানে নিচের দিকে, ক্ষেপণ মানে পতিত হওয়া। অর্থাৎ আমরা দেখেছি মেঘ যখন সৃষ্টি হয়েছে আকাশে, তো সেই আকাশে কি হয়েছে? মেঘ সৃষ্টি, ভেসে বেড়াচ্ছে জলীয় বাষ্পের কণাগুলো ধূলিকণাকে আশ্রয় করে। সেটা পরবর্তীকালে কি হচ্ছে? জলকণা বা বরফ কণায় পরিণত হচ্ছে, একে অপরের মধ্যে পরস্পর যুক্ত হয়ে। দিয়ে যখন পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে বা ভূপৃষ্ঠে নেমে আসে, তখন তাকে কি বলা হয়? এক কথায় আমরা অধঃক্ষেপণ। তাহলে যদি আমরা অধঃক্ষেপণের সংজ্ঞাটা দেখি, তাহলে কি দেখব? আমাদের এই পৃথিবী সমগ্র জলভাগ রয়েছে। এই জলভাগ থেকে প্রচণ্ড সূর্যের তাপে জল কি হয়? বাষ্পীভূত হয়ে আকাশে উঠে যায়। এই আকাশে গিয়ে জলীয় বাষ্পগুলি শীতল হয়ে কি হয়? ঘনীভূত হয়। ঘনীভূত হয়ে মেঘ আকারে ভেসে বেড়ায়। পরবর্তীকালে এই মেঘ কি হয়? ধূলিকণাকে আশ্রয় করে জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি আকারে যখন পরস্পর একে অপরের সঙ্গে মিলে ভারী হয়ে যায়, তখন সেগুলি বাতাসে আর ভেসে থাকতে না পেরে পৃথিবীর অভিকর্ষের টানে কি হয়? বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফ কণা রূপে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে। তখন তাকে আমরা কি বলবো? অধঃক্ষেপণ। তাহলে অধঃক্ষেপণের সংজ্ঞায় আমরা কি জানলাম? দেখো, বলছে পৃথিবীর মাধ্যাকর্ষণ টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফ কণা যখন কঠিন বা তরল অবস্থায় ভূপৃষ্ঠের দিকে নেমে এলে তাকে আমরা কি বলবো? অধঃক্ষেপণ। তাকে আমরা অধঃক্ষেপণ। তাহলে অধ মানে হচ্ছে নিচে, আর ক্ষেপণ মানে পতিত। অর্থাৎ জলকণাগুলি কি হয়েছে? নিচের দিকে নেমে আসাকে এক কথায় তাহলে আমরা অধঃক্ষেপণ। উদাহরণ কি? উদাহরণ যেমন বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতি হচ্ছে অধঃক্ষেপণের উদাহরণ। বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতি হচ্ছে অধঃক্ষেপণের উদাহরণ। এবারে হচ্ছে সৃষ্টি। এই অধঃক্ষেপণ কিভাবে সৃষ্টি হচ্ছে? বলছে যে প্রথম পর্যায়ে কি হচ্ছে? প্রচন্ড সূর্যের তাপে কি হচ্ছে? আমাদের পৃথিবীর যে বিভিন্ন জলভাগ রয়েছে, অর্থাৎ সাগর, মহাসাগর, নদী, হ্রদ প্রভৃতি থেকে জল কি হচ্ছে? বাষ্পীভূত হয়ে উপরে চলে যাচ্ছে। দ্বিতীয় কি হচ্ছে? সে উপরে এই জলীয় বাষ্প, বায়ুমণ্ডলে এই জলীয় বাষ্প উপরের দিকে উঠে কি হয়? শিশিরাঙ্কে উষ্ণতায় পৌঁছায়। এই জলীয় বাষ্প কি হয়? আস্তে আস্তে ঘনীভূত হয়। তৃতীয় পর্যায়ে এই ঘনীভূত হয়ে যখন সেগুলি ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায়, অর্থাৎ 2 মিলিমিটার বেশি ক্ষুদ্র ক্ষুদ্র কি হয়? জলকণায় পরিণত হয়। এই জলকণায় পরিণত হয়ে কি হয়? যে ধূলিকণা, বায়ুমণ্ডলে থাকা ধূলিকণা, তারপরে ইত্যাদি বিভিন্ন ধরনের জৈব কণাকে আশ্রয় করে ওগুলাকে কি হয়? মেঘ রূপে ভেসে বেড়ায়। এই মেঘগুলো কি হয়? মেঘ রূপে ভেসে বেড়ায়। মেঘ রূপে ভেসে বেড়া পরবর্তী যদি আমরা চতুর্থ পর্যায়ে দেখি, চতুর্থ পর্যায়ে কি দেখব? মেঘ রূপে ভেসে জলকণাগুলির ব্যাস 2 মিমির বেশি হয়ে কি হয়? মেঘ রূপে জলকণায় পরিণত হয়। এই জলকণা পরবর্তীকালে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠের দিকে কি হয়? নেমে আসে। পঞ্চম পর্যায়ে কি হয়? এই জায়গায় উষ্ণতা যদি কখনো 0 ডিগ্রির নিচে নেমে যায়, তখন সেগুলো বরফ কণায় পরিণত হয়, অর্থাৎ জমে বরফে পরিণত। তাহলে সৃষ্টি, অধঃক্ষেপণের সৃষ্টি পর্যায়ে মূলত আমরা 5টি দেখলাম। প্রথম পর্যায়ে জলভাগ থেকে, পৃথিবীর এই জলভাগ থেকে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে। দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে? এই জল কি হচ্ছে? বায়ুমণ্ডলের জলীয় বাষ্প উপরে উঠে গিয়ে শিশিরাঙ্কে উষ্ণতায় যখন পৌঁছায়, অর্থাৎ সম্পৃক্ত হয়ে কি হচ্ছে? ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। তৃতীয় পর্যায়ে জলকণাকে কি হয়? বায়ুমণ্ডলে থাকা কি হয়? ধূলিকণা, তারপরে হচ্ছে যে বিভিন্ন লবণ কণা বা কয়লা কণাকে আশ্রয় করে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত। এই জলকণা চতুর্থ পর্যায়ে কি হয়? এই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা একে অপরের সঙ্গে মিশে ভারী হয়ে যায়। পরবর্তীকালে কি হয়? বায়ুমণ্ডলে, অর্থাৎ আমাদের এই পৃথিবীর মাধ্যাকর্ষণ টানে বায়ুমণ্ডল থেকে জলকণা রূপে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে। তখন তাকে এইভাবে অধঃক্ষেপণ ঘটে। পঞ্চম পর্যায়ে কি হয়? এই যখন শীতল
অংশে, অর্থাৎ আমাদের যে তুন্দ্রা অঞ্চল বা যদি আমরা দেখি যে সকল অঞ্চল শীতল শীতল স্থানগুলো, যখন ওখানকার উষ্ণতা 0°C পৌঁছে যায় তখন এই জলকণাগুলি কিসে পরিণত হয়? বরফ কণায় পরিণত হয়। এইভাবে অধঃক্ষেপণ সৃষ্টি। এই অধঃক্ষেপণকে আমরা কিভাবে দুটি ভাগে ভাগ করি। এই অধঃক্ষেপণে যদি আমরা শ্রেণীবিন্যাস দেখি দুটো ভাগে, এক হচ্ছে জল বা তরল রূপে, এক আমরা কি দেখব জল বা তরল রূপে। যেমন হচ্ছে বৃষ্টিপাত, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, এটা হচ্ছে জল রূপে হয়। আবার বরফ রূপে বা কঠিন রূপে অধঃক্ষেপণ কিরকম হয়? শিলাবৃষ্টি, তুষারপাত, সিস্ট, এগুলি হচ্ছে কি তুষার রূপে। তাহলে আমরা এখানে দু ধরনের অধঃক্ষেপণ পেলাম, এক হচ্ছে জল রূপে বা তরল রূপে, দ্বিতীয়ত হচ্ছে বরফ রূপে বা কঠিন রূপে। তাহলে জল রূপে কোনগুলো হয়? বৃষ্টিপাত হয়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। কঠিন বা বরফ রূপে কোনগুলো হয়? শিলাবৃষ্টি, তুষারপাত প্রভৃতি হয়। তাহলে এই মোটামুটি চলে গেল আমাদের অধঃক্ষেপণ। তাহলে অধঃক্ষেপণে আমরা কি জানলাম? সংজ্ঞা, উদাহরণ, সৃষ্টির পর্যায় এবং শ্রেণীবিন্যাস। তো দেখো এখানে অধঃক্ষেপণের একটা চিত্র দেওয়া আছে, কিভাবে আমাদের এই অধঃক্ষেপণ ঘটছে। দেখো জলীয় বাষ্প থেকে আমাদের এই ভূপৃষ্ঠের যে পৃথিবী পৃষ্ঠের জলকণাগুলি থেকে, অর্থাৎ সাগর, মহাসাগর, নদী, হ্রদ, জলাশয় প্রভৃতি থেকে জল বাষ্পিত হয়ে ওপরে উঠে যাচ্ছে। ওপরে উঠে গিয়ে কি হচ্ছে? বাতাসে ভাসমান ছোট ছোট জলকণায় পরিণত হয়েছে। এই ছোট ছোট জলকণা আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বড় দুটো, এই দেখো বড় জলকণা, অর্থাৎ বড় বড় জলকণায় পরিণত হচ্ছে। ভারী ও বড় জলকণাগুলি ভূপৃষ্ঠের দিকে পতন হচ্ছে, অর্থাৎ একেই আমরা বলছি কি অধঃক্ষেপণ। তাহলে দেখো এই চিত্রের মাধ্যমে আমরা সহজে বুঝতে পারলাম যে কিভাবে অধঃক্ষেপণ ঘটছে। প্রথমে তাহলে কি হলো? এখানে জল বাষ্পীত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হলো, আবার জলকণাগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হলো, আবার কি হচ্ছে? পরবর্তীকালে বড় যুক্ত হয়ে বড় এবং ভারী জলকণায় পরিণত হয়ে বৃষ্টিরূপে কি হলো? পতন হলো। অর্থাৎ এইভাবে আমাদের অধঃক্ষেপণ ঘটছে। তাহলে এখানে চিত্রের সাহায্যে সুন্দরভাবে তোমরা বুঝতে পারলে। তো এবারে আমরা আসি বৃষ্টিপাতের রকম ভেদ। দেখো এখানে আছে আমাদের আজকের নেক্সট হচ্ছে যে বৃষ্টিপাতের রকম ভেদ। তাহলে আমরা বৃষ্টিপাতকে দেখেছি অধঃক্ষেপণের শ্রেণীবিন্যাসে আমরা প্রথমে পড়েছিলাম জল রূপে বা তরল রূপে অধঃক্ষেপণ, যেখানে আমরা পেয়েছিলাম বৃষ্টিপাত বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তাহলে আজকে আমরা জানবো বৃষ্টিপাতের রকম ভেদ। বৃষ্টিপাত, তাহলে আমরা বৃষ্টিপাত বলতে অর্থাৎ অধঃক্ষেপণের একটা রূপ, অর্থাৎ সেই জলকণা উপরে উঠে গিয়ে কি হয়? বাতাসে ভাসমান ভেসে থাকতে না পেরে মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর দিকে নেমে আসে। তো এই বৃষ্টিপাত কয় প্রকার? মূলত বলছে বৃষ্টিপাতকে আমরা তিন ভাগে ভাগ করি। এক হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, দুই হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, তিন হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাত। তাহলে পরিচলন বৃষ্টিপাতটা কি? তাহলে তিন প্রকার বৃষ্টিপাত। এগুলো আমরা প্রতিটি বৃষ্টিপাতের কি কি জানবো? প্রথমে সংজ্ঞা জানবো, সৃষ্টির পরিবেশ, পদ্ধতি, বৈশিষ্ট্য এবং উদাহরণ। প্রতিটি বৃষ্টিপাতের আমাদের এতগুলো অংশ জানতে হবে। তাহলে আমাদের আজকে প্রথম হচ্ছে কি পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত, যার ইংরেজি অর্থ হচ্ছে কনভেকশনাল রেনফল। তাহলে পরিচলন বৃষ্টিপাত তা আমরা যদি প্রথমে সংজ্ঞায় আসি, কি দেখব? বলছি যে সকল অঞ্চলে, দেখো এখানে ছবিও দেওয়া আছে এবং এখান থেকে আমরা একটু পর্যালোচনা করে দেখি। বলছে যে সকল অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে এবং জলভাগের বিস্তার বেশি, সেখানে বাষ্পীভবনের পরিমাণ বেশি হয়, সেই সকল অঞ্চলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উপরের দিকে উঠে গিয়ে কি হয়? ঘনীভূত হয়ে বৃষ্টিরূপে নেমে আসে। সেই ধরনের বৃষ্টিপাতকে আমরা এক কথায় কি বলবো? পরিচলন বৃষ্টিপাত। তাহলে এক কথায় আমরা পরিচলন বৃষ্টিপাতকে কি বলবো? বলছে অধিক উষ্ণতাযুক্ত অঞ্চলে কি হয়? জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাতাসে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে আমরা এক কথায় বলবো পরিচলন বৃষ্টিপাত। সৃষ্টির পরিবেশ যদি দ্বিতীয় অংশে দেখি, তাহলে কোন পরিবেশে এই পরিচলন বৃষ্টিপাতটা সৃষ্টি হয়? বলছে যেখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, প্রচণ্ড কি হয়? উত্তপ্ত জলভাগ অর্থাৎ ভূভাগ রয়েছে এবং বাতাসে অধিক জলীয় বাষ্পের যোগান রয়েছে, সেই সকল পরিবেশে কি হয়? এই পরিচলন বৃষ্টিপাত ঘটে। পদ্ধতি, তাহলে এই ধরনের কি পদ্ধতিতে পরিচলন বৃষ্টিপাত ঘটে? বলছে ভূপৃষ্ঠের যে সমস্ত অঞ্চলে জলভাগের বিস্তার বেশি এবং কি হয়? জলীয় বাষ্পের, এবং দেখো তাহলে কোন পদ্ধতিটা কিভাবে সৃষ্টি হচ্ছে? বলছে যে সমস্ত অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে এবং জলভাগের বিস্তার বেশি, সেই সকল বাষ্পীভবনের পরিমাণ বেশি হওয়ার কারণে কি হয়? জলীয় বাষ্প হালকা হয়ে উপরে উঠে যায়, উপরে শীতল বায়ুর সংস্পর্শে এসে কি হয়? উষ্ণ এবং
শীতল বায়ু কি হয়, হালকা হয়ে উপরে উঠে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে এসে বায়ুস্থিত জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় এবং কি হয়, মেঘের সৃষ্টি করে। এই জলকণা পরস্পর যুক্ত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে পরিচলন বৃষ্টিপাত ঘটে। একেই বলা হয় এক কথায় পরিচলন বৃষ্টিপাত। তাহলে পদ্ধতিটা তাহলে বুঝতে পারলে কি বলা হলো, তাহলে বলছে যে সকল অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়বে এবং জলভাগের বিস্তার বেশি হওয়ার কারণে জল বাষ্পীত হয়ে উপরের দিকে উঠে যাবে, শীতল বাতাসের সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হবে এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসবে এবং পরিচলন বৃষ্টিপাত ঘটবে। বৈশিষ্ট্য কি বলছে, এই পরিচলন 3-4 নম্বরে যদি আমরা দেখি যে বৈশিষ্ট্য কি ধরনের পরিবেশে আমাদের এটার সৃষ্টি হয়। বলছে পরিচলন বৃষ্টিপাত সাধারণত দুপুরের পর বিকেলের দিকে এটা সৃষ্টি হয়, তাই একে 4 o'clock রেন বলা হয়। মূলত কিউমুলোনিম্বাস মেঘে এই ধরনের বৃষ্টিপাত ঘটে। বলছে এই বৃষ্টিপাত খুব কম সময় ধরে অল্প জায়গার মধ্যে হয়ে থাকে। বৃষ্টিপাতের পর আকাশ পরিষ্কার হয়ে যায় এবং হচ্ছে যে কি হয়, সবচেয়ে কম পরিমাণ মেঘাচ্ছন্নতা থেকে সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যায়। তাহলে এটা হলো কি আমাদের এই বৃষ্টিপাতের বৈশিষ্ট্য উদাহরণ। তাহলে এই বৃষ্টিপাত আমরা কোথায় দেখতে পাবো, বলছে মূলত নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বিকেলের দিকে এই বৃষ্টিপাত হয়। কেন এই বৃষ্টিপাত এখানে হয় কেন, বলছে দেখো নিরক্ষীয় অঞ্চলে মূলত সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়। এবারে কি হয়, ক্রান্তীয় মৌসুমী দেশগুলিতেও এটা ঘটে। কেন ঘটে, যে এখানে হচ্ছে লম্বভাবে কিরণ দেওয়ার ফলে নিরক্ষীয় অঞ্চলে জলভাগের পরিমাণ বেশি, অর্থাৎ সৃষ্টির প্রকৃত পরিবেশ থাকার দরুন নিরক্ষীয় অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত প্রতিদিন বিকেলের দিকে দেখা যায়। তাহলে আমাদের আজকে প্রথম হলো পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে আমরা জানলাম। নেক্সট আমরা আসি আজকে 2 নম্বর বৃষ্টিপাত, যেটা হচ্ছে তোমাদের শৈলক্ষেপ বৃষ্টিপাত। তাহলে আমরা উদাহরণ দেখলাম কি, মূলত নিরক্ষীয় অঞ্চলে কি ধরনের পরিচলন বৃষ্টিপাত। দেখো আমরা একটু চিত্রের সাহায্যে বিষয়টা বুঝে নিই। দেখো পরিচলন বৃষ্টিপাত কি করে ঘটছে। বলছে দেখো এই দেখো জলভাগ থেকে বায়ু কি হয়, প্রচন্ড সূর্যের তাপে উপরের দিকে ঊর্ধ্বগমন হয়েছে। শীতল বায়ু এখানে কি হয়েছে, ঘনীভূত হয়েছে। ঘনীভবন প্রক্রিয়ায় মেঘের সৃষ্টি হয়, পুনরায় আবার বৃষ্টিপাত ঘটছে। তাহলে এখান থেকে আমরা পরিচলন বৃষ্টিপাতটা সহজে বুঝতে পারি। দেখো চিত্রে, তাহলে চিত্রটার সাহায্যেও আমরা বুঝতে পারবো। কি করে বুঝলাম, তাহলে দেখো এটা হচ্ছে ভূপৃষ্ঠের জলভাগ। এই জলভাগ প্রচন্ড সূর্যরশ্মির কারণে জল কি হয়েছে, বাষ্পীভূত মানে বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে গেছে। তাহলে এখানে দেখো বায়ু হচ্ছে শীতল বায়ুর দ্বারা উষ্ণ বায়ু শীতল স্থান দখল করেছে এবং ঘনীভূত হয়েছে। ঘনীভবন প্রক্রিয়ায় মেঘের সৃষ্টি হয়েছে, পুনরায় বৃষ্টি রূপে আবার কি হয়েছে, পৃথিবীর দিকে চলে আসছে। তাহলে এই গেল পরিচলন বৃষ্টিপাত। তাহলে আজকে আমরা এই পরিচলন বৃষ্টিপাত পর্যন্ত পড়লাম, এতদূর পর্যন্ত তোমাদের পড়া থাকলো। তাহলে আমরা আজকে কি কি জানলাম, প্রথমে হচ্ছে অধক্ষেপণ কি, যার অধক্ষেপণে কি কি জানলাম, সংজ্ঞা, উদাহরণ, সৃষ্টির পর্যায়, শ্রেণীবিন্যাস এবং শ্রেণীবিন্যাসে। তারপর নেক্সট হচ্ছে বৃষ্টিপাতের রকমভেদ। বৃষ্টিপাতের রকমভেদের মধ্যে 3 রকম বৃষ্টিপাত, এক হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, 2 শৈলক্ষেপ, 3 হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাত। এবারে হচ্ছে পরিচলন বৃষ্টিপাতের সংজ্ঞা জানলাম, সৃষ্টির পরিবেশ, পদ্ধতি, বৈশিষ্ট্য, উদাহরণ এবং হচ্ছে চিত্র। তাহলে আজকে আমার তোমাদের এই পর্যন্ত পড়া থাকলো। থ্যাংক ইউ স্টুডেন্ট।